প্রতিনিয়ত কিন্তু আমাদের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কিন্তু আমাদের ইনকাম লেভেল কি বেড়েছে? কিছু ক্ষেত্রে হয়তো কোনো মানুষের বেড়েছে, আবার কোনো মানুষের কিন্তু ইনকাম লেভেলটা একই আছে, আবার কারো দেখবেন কমে গেছে, কিন্তু জিনিসপত্রের দামটা থেমে নেই, সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকছে। তাই অভাবের সংসারে খরচ কমিয়ে কিভাবে টাকা জমাবেন তার বেশ কয়েকটি আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা আইডিয়া শেয়ার করব, যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এবং সেইভাবে যদি এই কথাগুলো মেনে চলেন বেশ কিছু টাকাও জমাতে পারবেন। দেখুন, আপনাদের লাইফস্টাইলটা কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ আপনি আজকে ধরুন একটা জিনিস কিনেছেন যেটার দাম 10 টাকা, পরের বছরে সেই জিনিসটা যখন কিনবেন হয়তো দেখবেন 12 টাকা বা 14 টাকা দাম হয়ে গেছে, ওই 2-4 টাকার ডিফারেন্স থাকে। আর এই জিনিসটাকে আমরা কিন্তু একেবারেই গুরুত্ব দিই না, যে 2-4 টাকার তো ব্যাপার, এটা কিছুই না, এটা হয়ে যাবে। ওটা যে বেড়েছে সেটা আমাদের মনেই আসে না। হঠাৎ করে দেখলেন আপনি হয়তো কোনো জায়গাতে টাকা জমিয়ে রেখেছিলেন, আপনি কোনো মাটির ব্যাংকে হোক বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেছিলেন, তো সেই টাকাটা ম্যাচিওর হয়ে গেছে। এরকমভাবে হয়তো আপনি 5,000 টাকা পেয়েছেন। তো আপনি যখনই দেখলেন যে আপনার এই মাসে 5,000 টাকা মানে পেয়ে গেছেন আপনি, তখন কিন্তু আপনি যদি সংসার চালান 10,000 টাকা দিয়ে, তো সেই 5,000 টাকাটা কিন্তু আপনি ওই সংসারের কাজে লাগিয়ে দেন। আপনি ভাবেন আপনি হয়তো প্রচুর কিছু পেয়ে গেছেন, কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে সত্যিই কি আপনারা প্রচুর কিছু পেয়ে গেছেন এই 5,000 টাকাতে? সেই টাকাটা আপনি যে এতদিন ধরে জমালেন, সেখান থেকে আরও কিছু আপনার উন্নতি করার দরকার। তো সেটা না করে কিন্তু আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে এটাই হয়, এই টাকাটা পেয়েছে যায় সেটা কোনো একটা বাজে কাজে লাগিয়ে দিলাম, যেটা আমার প্রয়োজন নেই, কিন্তু ওই হঠাৎ করে হাতে পেয়ে গেছি, তখন আর আমাদের মাথা কাজ করে না। তো এই জায়গা থেকে আপনি যে এই টাকাটা পেলেন, এই টাকাটা আপনি পুনরায় আবার অন্য কোনো একটা জায়গাতে ইনভেস্ট করুন, যেখান থেকে আপনার কিছু আয় আসবে। সেটা আপনি ছোটোখাটো কোনো ব্যবসার কাজেও লাগাতে পারেন বা কোনো জায়গাতে জমাও রাখতে পারেন, যেখান থেকে আপনি পরের বছর আরও কিছুটা, আজকে আপনার 5,000 হয়েছে সেটা যেন পরের বছর 6,000 হয়, বা আপনি কোনো যদি ব্যবসার কাজে লাগান সেখান থেকে আপনি যেন 7,000, 8,000 বা 9,000 টাকায় ইনকাম করতে পারেন। এই রকম জায়গাতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে দেখবেন আপনার দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। তো এটা হয়তো আপনাদের মনে হবে যে আমরা কি তাহলে সারা জীবনে এইভাবে টাকা জমাতেই থাকবো, আমরা কোনো দিন আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করব না? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আপনি এত পরিশ্রম করছেন, এত কষ্ট করে টাকা জমাচ্ছেন আপনি জীবনে একটু ভালো থাকার জন্য, তো সেটার সময় আছে। যেই সময় আপনার ভালো থাকার, আপনাকে কিন্তু সেই সময়তেই ভালো থাকতে হবে। আপনি হট করে আজকে 5,000 টাকা পেয়ে ভালো থেকে গেলেন, পরের মাসে আপনার সংসারটা চলবে কি করে সেদিকেই খেয়াল রাখলেন না, এটাকে তো ভালো থাকা বলে না, এটার নাম কিন্তু ভালো থাকা নয়। ভালো থাকা মানে হচ্ছে আগামী বছরগুলোতে, আগামী দিনগুলোতে আমাকে ভালো থাকতে হবে, এটাই হচ্ছে আসল ভালো থাকা। মানে আজকে যদি আমি 2 বছর কষ্ট করে বাকি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যদি আমি ভালোভাবে লাইফটা কাটাতে পারি, আমার তো মনে হয় সব থেকে ভালো থাকার বিষয়বস্তু হচ্ছে এটাই। তো চলুন আমার ভিডিও ক্লিপের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। আজকে তো আমার সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি, আগে সকালে উঠেই চা বিস্কিটটা খেয়ে কিন্তু সবজি কেটে নিয়েছি, আজকে এখনও টিফিন বানানো হয়নি। তো আজকে রান্না করব কুমড়ো আলুর তরকারি আর মাছের ঝোল, তার সাথে করব টমেটোর চাটনি। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কুমড়োর তরকারিটা করে নেব। আসলে আজকে মাছের ঝোল করব, কিন্তু মাছ এখনও পর্যন্ত আসেনি। হাজব্যান্ড যখন টিফিন করতে আসবে মাছটা নিয়ে আসবে, তো ততক্ষণ আর বসে থেকে কি করব, তাই ভাবলাম রান্নার কাজটা কিছুটা আগিয়ে রাখি, তারপর মাছটা এলে শুধু মাছটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, তো কাজটা আমি টাইমের মধ্যে কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবো। আর আজকে যেহেতু বেটুও আমাদের সাথে উঠে গেছিলো, সেই জন্য অনেকটা সুবিধা, ওকেও খাইয়ে নিয়েছি, তাই এখন পুরো সময়টা কিন্তু আমি ফাঁকাই থাকবো।
তাই ভাবলাম যে রান্নাটা আগিয়ে নেই, কারণ রান্নার কাজ হচ্ছে সবথেকে বড় কাজ। আবার বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে তো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। একা একা যেহেতু আছি, যদি কেউ থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না, যেহেতু ও শুধু আমার একার কাছেই থাকে, সেই জন্য ও যতক্ষণ ঘুমায় হয় আমি সেই সময়তে করে নিই, আর না হলে উঠে গেলে ওকে খাইয়ে দিয়ে ও আমার কাছে বসে থাকে। আপনারা তো দেখলেন আমার কাছে ও কত হেল্প করছে, ওরকম টুকটুক করে হেল্প করে, আর তার মাঝে কিন্তু আমি কাজটা করে নিতেও পারি। কখনো স্ল্যাবের উপরে উঠে বসে থাকে, মানে ওর পছন্দের জিনিসগুলো ওকে দিয়ে দিলে না, ও এখন আর আমাকে অতটা ডিস্টার্বও করে না, সেই জন্য আমার কাজ করতে বেশ সুবিধা হয়। আমার বেটুর কিছু পাকা পাকা কথা শুনুন। যেহেতু আমি ভিডিও বানাই আর ও এখন ছোট ছোট কার্টুনগুলো দেখে, তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো ও অনেকটাই শিখে গেছে। ও নিজের থেকে ভিডিও সম্পর্কে কিন্তু অনেক কথা বলে, সব সময় সেগুলো ক্যাপচার করা হয়নি, তাই আপনাদের সামনে তুলে ধরতে পারি না। আর অনেকেই এখন আমার বেটুকে পছন্দ করেন, যার জন্য ওর কিছু কিছু এরকম আদো আদো কথা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদেরও বেশ ভালো লাগে। যেমন বৈশালী, ইসমা, ওরা ওর কথা শুনতে কিন্তু ভীষণ পছন্দ করে। ইসমা তো বলে ও শুধু নাকি বেটুর জন্যই আমার ভিডিও দেখে। তো ইসমা, তোর জন্য আজকে বেটুর একটা ছোট্ট ক্লিপ দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাস। এরপরে বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নেব, নিয়ে ঘর দুয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো দেখুন না, বিছানার যে আমি গোছাবো, বেটু উঠে ওর দুরন্তপনা আরম্ভ করে দিয়েছে। এভাবে যদি কেউ বিছানার উপর উঠে লাফালাফি করে, তাহলে কি আর বিছানাটা ভালো করে পাতা যায়? আর ঘরের রুমের সৌন্দর্য দেখবেন বিছানায়। আপনার যে বেডরুমটা, যদি আপনি বিছানাটা বেশ টান টান করে পেতে রাখেন না, দেখবেন দেখতে বেশ ভালো লাগে। আর আপনি সারাদিনের শেষে কাজকর্ম সারার পরে এই বিছানাতে রেস্ট নিতে আসবেন, দেখবেন অনেক পজিটিভ এনার্জিও কিন্তু আপনার মধ্যে কাজ করবে। সেই জন্য রুমের বিছানা সবসময় ক্লিন রাখা উচিত। আর আজকে রুমটা দেখুন বেশ ভালো লাগছে, জানালার পর্দার সাথে বেডশিটটা পুরো ম্যাচিং হয়ে গেছে, আর দেয়ালটাও তো এরকমই কালার, তো যেই কারণে পুরো একদম ম্যাচিং হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। যদিও এটা কোইনসিডেন্টালি হয়ে গেছে, এটা কিন্তু হওয়ার ছিল না, যেহেতু আমরা রুম রেন্টে থাকি, এসবের তো কোনো কথাই আসে না। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে, ব্যাস এটাই ভালো। আর এরপর দেখুন, এখানের এই জানালার মধ্যে এত ঝুল হয়েছিল, কারণ পার্টিকুলার যে একদিন ঘরের ঝুল ঝাড়বো এরকম করে না সময় হয়ে ওঠে না, সেদিন হয়তো অনেকটা সময় লেগে যায়। সেজন্য রেগুলার আমি যতটা পারি ঝাড় দেওয়ার সময় এই জানালাগুলো না বেশ ভালো করে ঝেড়ে নিই, তাহলে ঝুলটা বেশ কম হয়, অতটা বেশি তো ঝুল হয় না। তাই সপ্তাহে একদিন একটু ভালো করে ছেড়ে দিলে কিন্তু সময়টাও কম লাগে, আর কাজটাও বেশ ভালো হয়, নিখুঁতভাবে কিন্তু করা যায়। আর কোনো একদিনের উদ্দেশ্যে যদি এটা রাখা থাকে, তাহলে দেখবেন প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যায়, সময়ও অনেক বেশি লাগে। আর ছোট বাচ্চা বিশেষ করে যাদের আছে, তাদের পক্ষে কিন্তু এগুলো একদমই সম্ভব নয়। এভাবে কাজ করবেন, দেখবেন অনেক দ্রুত কিন্তু আপনি কাজটাও সেরে নিতে পারবেন। আর এখানে দেখুন কত পরিমাণে ঝুল বেরিয়েছে, নোংরা। আসলে এর আগে আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম, তো ভাবতাম ওই বাড়িটা একদম রাস্তার উপরেই ছিল, তো মেন রাস্তার উপরে, যে কারণে ভাবতাম হয়তো মেন রাস্তার উপরে বলে এত ঝুল হয়, ধুলো আসে, তো সেই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়। কিন্তু এটা পাড়ার ভেতরে, এই বাড়িটা কিন্তু মেন রাস্তার উপরে নয়, তাও দেখছি প্রচণ্ড পরিমাণে এরকম ঝুল হচ্ছে। তো পরে এক সময় দেখা গেল যে এগুলো কিন্তু ঝুল নয়, বাতাসের মধ্যে না ওই যে র্যাকগুলো হয়, যে এমনি কম দামি যেই সমস্ত র্যাকগুলো পাওয়া যায়, ওই যে র্যাকের ভেতরে যেই মেটেরিয়ালস দিয়ে তৈরি থাকে না, ওই ধরনের কিছু জিনিস এই বাতাসের মধ্যে উড়তে থাকে, যেটা খুব সকাল উঠলে, যখন বেশ সকালের মানে হালকা সূর্যের রশ্মিটা পড়ে, তখন দেখলে কিন্তু এটা বোঝা যায়। খুব ভালো করে না খেয়াল করলে কিন্তু বোঝা যায় না। তো ওই জিনিসগুলো প্রতিদিন মানে প্রতিনিয়ত পড়তে থাকে, আর তারপর যখন ঝাড়ু দেওয়া হয়, যখনই ঝাড়ু দেবো তখনই কিন্তু এত করে নোংরা বেরোবে, যেটা আমাদের ওইদিকে আমরা যখন ঝুল ছাড়ি তখন হয়তো এতটা নোংরা বেরোয়। তো চলুন ভিডিওটা যে সম্পর্কে করেছি সেই বিষয়ে আর কয়েকটা কথা বলি। এই যেমন ধরুন, আমরা সবসময় না ব্র্যান্ডের দিকে ছুটি, মানে কোনো পোশাক আশাক পরি বা সাংসারিক কোনো জিনিসপত্র, মরিচ মশলা যা কিছুই নেওয়া হয়, সব কিছু কিন্তু আমরা ব্র্যান্ড দেখি। আমরা কোনো সময় লোকাল জিনিসটা নিতে চাই না, ভাবি হয়তো সেই জিনিসগুলো খুব খারাপ হবে। কিন্তু আপনি আগে আপনার ইনকাম দেখুন, তারপরে ওই ব্র্যান্ডের পেছনে ছুটবেন। ইনকাম না দেখে ব্র্যান্ডের পেছনে ছোটা কিন্তু একদমই উচিত নয়।
নয়। যেমন ধরুন যারা আমরা গ্রামের দিকে থাকি তারা তো গ্রামে যে সপ্তাহে হাট বসে, ওই হাটে কিন্তু তারা ওই বিভিন্ন ধরনের যে ডাল, ওই ডাল কিন্তু হাট থেকেই পেয়ে যাবেন, যেগুলোর দাম অনেকটা কম হয় আর একদম ঘরোয়া ডাল, দেখলেই বুঝতে পারবেন। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা কিনি না, আমরা সেগুলোকে খারাপ ভেবে ব্র্যান্ডের দিকে যাই। এতে কি বলুন তো, আমাদের কিছুটা এই জিনিসগুলো যদি আমরা নিই, আমাদের বেশ কিছুটা খরচও বাঁচবে আর তার সাথে সাথে কিন্তু এগুলো ভীষণ হেলদিও, শরীরের জন্য বেশ ভালো। চালটাও আমরা কোনো ব্র্যান্ডের না নিয়ে যদি ঘরোয়া ধান নিয়ে সেই ধান সেদ্ধ করে আমরা চাল বানাই, তো সেই চালটাও যথেষ্ট হেলদি আর খরচ কিন্তু তুলনামূলকভাবে কম হয়। তো এই জায়গা থেকেও আপনারা কিছুটা টাকা সেভিংস করতে পারবেন। আর একটা পয়েন্ট, আপনারা যে সাপ্তাহিক সবজি বাজার করেন, ওই সবজিটা যদি আপনারা এক সপ্তাহ কিনে নেন তাহলে কিন্তু বেশ সুবিধা। অনেকে কিন্তু সাপ্তাহিক করে না, দেখবেন অনেকে ডেলি বাজার চাই, কাছাকাছি বাজার। এখন তো বিভিন্ন জায়গাতে বাজার খুব কাছাকাছি হয়ে গেছে, তো কাছাকাছি যেহেতু বাজার, ডেলি বাজার চাই, ডেলি জিনিস নিয়ে আসে। আপনি দেখবেন ডেলি নিয়ে আসার থেকে এটা সাপ্তাহিক হিসাবে একটা বাজার তুলে নেবেন, দেখবেন সেই জায়গা থেকে কিন্তু আপনি বেশ কিছু টাকা সেভ করতে পারছেন। ডেলি যখন আপনি বাজার যেতে থাকবেন না, আপনার তুলনামূলক কিন্তু খরচটা বাড়তেই থাকবে। এমনকি আপনি বাড়ির ছাদে বা আপনি যদি গ্রামে থাকেন, আপনার বাড়ির সামনে যদি প্লেসমেন্ট ভালো থাকে, সেই উঠানে আপনি গাছপালা লাগিয়েও কিন্তু কিছুটা সবজি সেখান থেকেও আপনি খেতে পারেন, যেখানে আপনার বাজারে যেতেই হবে না। বেশ কিছু সবজি আপনি যদি শুধু বাড়ির মতন চাষ করেন, তো সেখান থেকেও কিন্তু আপনার সংসারটা বেশ ভালো মতো চলে যাবে আর আপনার বাজারে ফালতু টাকাটা নষ্টও হবে না। শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে তো কখনোই সফলতা পাওয়া যায় না, তাই তো? তো দেখুন, এরপরে কিন্তু আমি এখানে চা করতে চলে এসেছি। এটা সন্ধেবেলার ক্লিপ। দুপুরের তো লাঞ্চ করে ঘুমিয়েছিলাম, তারপর সন্ধ্যায় উঠে এবার চা করছে। বেটু এই সবেমাত্র দুধ খেলো, ওই জন্য ওর ফিডারটা ধুয়ে রাখছি। আসলে কি বলুন তো, দুধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফিডারটা না ধুলে না, ফিডারটা ভীষণভাবে গন্ধ হয়ে যায়। ও ছোটো থেকে যখনই খেত, এখন তো খাই খুব কম, তো ও যখন ছোট ছিল তখন যতবার দুধ খেত আমি সঙ্গে সঙ্গে ভালো করে ওটাকে ক্লিন করে নিতাম আগে, তারপরে কিন্তু গরম জল দিয়ে ভালো করে ফিডারটা ধুয়ে রাখতাম। এরপরে দেখুন আজকে ডিম আনা হয়েছিল, তো ডিমগুলো এই পেটির মধ্যে ভালো করে সাজিয়ে নিলাম, সাজিয়ে এখানে রেখে দিচ্ছি। আর এইখানটাতে বেশ অনেকটা প্লেস আছে, তো বেশ সমস্ত সবজি টবজি বেশ ভালো করে রাখা যায়, ফলমূল বেশ সুন্দরভাবে কিন্তু রাখা যায়। আমার এই রান্নাঘরটা কিন্তু ভীষণ পছন্দের। তো বেটু ওই দুধ খেয়ে বসে বসে কার্টুন দেখছিল, ওর কার্টুনটা বন্ধ হয়ে গেছিলো বলে ও আমার কাছে নিয়ে এসে আমাকে আবার চালু করে দিতে বললো, তো ওকে চালু করে দিলাম কার্টুনটা। আর এখানে দেখুন চাটাও ছেঁকে নিয়েছি। আর বেটু এখন ভীষণভাবে চা খোর হয়েছে, সেজন্য একটা কাপে ওর জন্য অল্প করে একটু চা নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে নিয়েছি কেক আর বিস্কিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আর একটা কথা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা দাবিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পারেন।